চিকিৎসক ও ফিজিও রিপোর্টের উপর নির্ভর করছে মুস্তাফিজের কাউন্টিতে খেলার অনুমতি, জানালো বিসিবি। ঢাকার পর যশোরেও সম্বর্ধনা পেলেন কাটার মাস্টার। বুধবার প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক গাজী গ্রুপ মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বরের। কলাবাগান সিএ লড়বে সিসিএস এর সঙ্গে। ইউরোকে সামনে রেখে ইংল্যান্ড, স্পেন ও জার্মানির 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। জঙ্গি হামলার আশঙ্কায় আগাম সতর্কতা যুক্তরাষ্ট্রের। এবং প্রিমিয়ার লিগ হকিতে ইরফানে হ্যাট্রিকে ওয়ান্ডারার্সকে 9-3 গোলে হারালো আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে আকাশী নীলরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর সেই খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে মুস্তাফিজকে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবি চিকিৎসক ও ফিজিওদের ইনজুরির রিপোর্টের পর, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে আপাতত সাতক্ষীরার নিজ বাড়িতে চলে যাওয়ায় তার চিকিৎসা শুরু হবে ফিরে আসার পর। আইপিএলে টানা ম্যাচ খেলার পর ক্লান্ত মুস্তাফিজ এখন অনুভব করছেন কিছুটা বিশ্রামের। আইপিএল জয় করে দেশে ফেরার পরদিনই ক্রিকেট বোর্ডে মুস্তাফিজ। বেলা তখন প্রায় দুপুর 12টা। টানা 2 মাস আইপিএল খেলার পর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন মিস্টার কাটার। তাই বিসিবি ফিজিও বাইজিদুল ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরী তাকে পরীক্ষা করেন। এরপর বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সাথে দেখা করেন মুস্তাফিজ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে পারবেন কিনা অথবা বিসিবির পক্ষ থেকে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত দেওয়া হবে মুস্তাফিজের পূর্ণ চিকিৎসার পর। তাকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। তার আমাদের ফিজিও ডক্টর যারা আছেন ওকে আজকে অ্যাসেস করেছেন ম্যানুয়ালি, এবং ফার্দার আরো কিছু অ্যাসেসমেন্ট করা হবে। যেহেতু একটা স্ক্রিনিং প্রসেস এসে যাচ্ছে, এটা রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। তবে ইনিশিয়ালি যেটা অ্যাসেসমেন্ট করেছে আমাদের ডক্টররা এবং তারপরে যে ফার্দার স্ক্রিনিং প্রসেস এসে যাবে তাতে আরো 2-1 দিন সময় লাগবে। তারপরে আমরা বলতে পারবো যে আসলে তার কতটুকু সম্ভব বা কতটুকু আমরা তাকে নিয়ে নেক্সট কোনো কম্পিটিশনে খেলতে যেতে পারবো। তবে ক্লান্ত মুস্তাফিজকে চিকিৎসা নিতে বলা হলেও তিনি অনুরোধ করেন বাড়ি যাবার জন্য। তাই আপাতত তার সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি, কিন্তু শিগগিরই তার চিকিৎসা শুরু করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। আইপিএলে যাওয়ার আগে থেকে তাকে নিয়ে আমরা তাকে খুব ক্লোজ কন্ট্যাক্টে রেখে তাকে কাজ করছে বোর্ড এবং সংশ্লিষ্ট যারা কোচিং স্টাফ আছে। আপনারা জানেন যে তার আইপিএলে পার্টিসিপেট করেছে এবং সার্বক্ষণিকভাবে আমাদের কোচিং স্টাফদের সাথে ওই টিমের টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সো আমরা সবসময় কিন্তু তাকে নিয়ে বেশ কনসার্ন। মুস্তাফিজ ঢাকায় ফেরায় বেশ আশা নিয়েই বিসিবিতে গিয়েছিলেন মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খান। তবে আপাতত হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রাজি হননি মুস্তাফিজ। টানা খেলা চালিয়ে যাওয়ায় তার শরীরে ব্যথা রয়েছে। তাই এই অবস্থায় কিছুদিন বিশ্রামে থাকতে চান দ্য ফিজ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আইপিএলে অসাধারণ পারফরমেন্স করায় কাটার মাস্টার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক আইসিসির সভাপতি আহমা মুস্তফা কামাল। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে মুস্তাফিজকে বিশ্রামের পরামর্শ দেন তিনি। এদিকে মুস্তাফিজের এই কৃতিত্বে তাকে মাননীয় প্রধানমন্ত্রী অভিবাদন জানিয়েছেন বলেও জানান মুস্তফা কামাল। মুস্তাফিজ ভালো করেছে, মুস্তাফিজকে আমরা সবাই উইশ করবো যেন কন্টিনিউ করতে পারে। সমস্যা হলো বয়স কম, যদি এক্সেসিভলি যদি খেলতে যায় তাহলে ইনজুরির একটা সম্ভাবনা থাকে। যে কোনো খেলোয়াড়কে তাকে সাবধান থাকতে হবে যাতে করে সে ওভারলি এক্সপোজ না হয়। ওভারলি এক্সপোজ হয়ে গেলে তাহলে কোনো টেকনিকে পরে কাজ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তাকে সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, এটাই তিনি বলছেন। তিনি তাকে ভালো উইশ করেছেন। আইপিএল খেলে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাবার পথে যশোরে সম্বর্ধনা পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান। যশোরে পৌঁছানোর পর স্থানীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন এই কাটার মাস্টার। দীর্ঘ 55 দিনের ভারত সফর শেষে এবার নিজ গ্রামের বাড়িতে পরিবারের কাছে যাচ্ছেন দ্য ফিজ।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিসিবির চিকিৎসক ও ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। যশোর থেকে নিজের গাড়িতে করে সাতক্ষীরায় নিজ বাড়িতে যান মুস্তাফিজ। এখানে সবার আমি চিনি, নিজের ভাইয়ের মতো। ওখানেও ভালো, তার মানে দেশের সিনিয়র ভাইরা থাকার যেমন, আর ওখানে অনেক জায়গা থাকে অনেক দেশের, একটু পার্থক্য, কিছুদিন যাওয়ার পরে ঠিক হয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর। বুধবার মাঠে গড়াচ্ছে ডিপিএল এর 10ম রাউন্ডের প্রথম পর্বের ম্যাচ। মিরপুরে হোম অফ ক্রিকেটে গাজী গ্রুপের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপিতে সমান পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের, এবং ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমির প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল। সবগুলি ম্যাচই শুরু হবে বুধবার সকাল 9টায়। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট নিয়ে তারপরে আছে প্রাইম দোলেশ্বর। এবার 10ম রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ গাজী গ্রুপ। 10 পয়েন্ট নিয়ে যাদের অবস্থান টেবিলের 5 নম্বরে। সুপার লিগে প্রাইম দোলেশ্বরের অবস্থান শক্ত হলেও সেই রেসে কিছুটা পিছিয়ে আছে গাজী গ্রুপ, কারণ সমান 10 পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই মিরপুরে হোম অফ ক্রিকেটে জয় পাওয়াটা অনেকটা বাঁচা মরার লড়াই হয়ে গেছে অলোক কাপালিদের জন্য। সেদিক থেকে অবশ্য আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শামসুর রহমান এবং গেল ম্যাচে বল হাতে জ্বলে ওঠা মেহেদী হাসানকে পাচ্ছে গাজী গ্রুপ। অন্যদিকে প্রাইম দোলেশ্বরের ব্যাটিং লাইন সামলাতে প্রস্তুত আছেন নাসির সানজামুলরা। তবে গেল ম্যাচে রান না পাওয়া ইমতিয়াজ হোসেন চান এ ম্যাচে ব্যাট হাতে দোলেশ্বরের হয়ে জ্বলে উঠতে, একই সাথে দলের জয়েও অবদান রাখতে। কোচ আমাদেরকে অনেক মোটিভেটেড করছে যে ওইটা হইতেই পারে একটা ম্যাচ আবাহনীর সাথে হারে গেছে আমরা, আর ওইটা দিয়ে হেড ডাউন করলে কিন্তু আরো পিছিয়ে যাবো আমরা, কারণ টাইম নাই, রিকভার করা 2-3 দিন মাত্র সময় পেলে। এদিকে সাভারের বিকেএসপিতে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে তামিমের আবাহনী লিমিটেড। দু দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ সমান 10 পয়েন্ট নিয়ে আবাহনী 6 ও 7 নম্বরে আছে প্রাইম ব্যাংক। তাই প্রাইম ব্যাংক যেমন চাইবে এ ম্যাচ জিতে সুপার লিগে উঠতে, তেমনি আবাহনীর লক্ষ্য থাকবে এ ম্যাচ জিতে সুপার লিগের রেসে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে। ইনজুরির কারণে এ ম্যাচে সাইড লাইনে থাকতে হচ্ছে তাসকিনকে। তবে এ ম্যাচে বিদেশি রিক্রুট ইউসুফ পাঠানকে সঙ্গে পাচ্ছে আবাহনী। যদিও বিদেশি ক্রিকেটারের চেয়ে সাকিব তামিমদের উপরই বেশি ভরসা কোচের। সাকিব আসাতে তো আসলে গত ম্যাচ থেকে আমাদের মধ্যে একটা অন্যরকম বিশ্বাস ছিল যে বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের দলে খেলছে। দুটো ডিপার্টমেন্টে আমি মনে করি সাকিব যথেষ্ট অবদান রেখেছে লাস্ট ম্যাচে। তো ইউসুফ পাঠান আসছে, টিম কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের লোকাল ছেলেরা যদি ঠিকমতো পারফর্ম করে, ইউসুফ আমাদের একটা বাড়তি সুবিধা হবে অবশ্যই। অন্যদিকে সুপার লিগে ওঠার স্বপ্ন শেষ হলেও নিয়ম রক্ষার ম্যাচে ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুলের মুখোমুখি হবে মাহমুদুল হাসানের কলাবাগান ক্রিকেট একাডেমি। ফারজানা মুমু, সময় সংবাদ। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং এ শীর্ষে উঠে আসলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। স্বদেশি স্টুয়ার্ট ব্রডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন 33 বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন অ্যান্ডারসন। 3 ম্যাচ সিরিজে এরই মধ্যে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। এই 2 টেস্টে 18টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন, যাতে 884 পয়েন্ট নিয়ে সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন তিনি। প্রথম 2 টেস্টে 10 উইকেট পাওয়া ব্রড 869 পয়েন্ট নিয়ে নেমে গেছেন তৃতীয় স্থানে, আর দ্বিতীয় স্থানে আছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। অন্যদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ 2-এ আসেনি কোনো পরিবর্তন। অজি অধিনায়ক স্টিফেন স্মিথের পরই আছেন দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। আর প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করা অধিনায়ক অ্যালিস্টার কুক ধরে রেখেছেন 15তম স্থান। তবে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং 35তম অবস্থানে উঠে এসেছেন মঈন আলী। আগামী 9 জুন লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। আইসিসি ওয়ার্ল্ড টি20তে বাজে পারফরমেন্সের দায়ে দলটির প্রধান কোচ ডেভ হোয়াটেমোর ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাজ্জাকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এন্টিনি, এবং অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রায়াম ক্রেমারকে। এছাড়া 2 বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান ল্যান্স ক্লুজনারকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি20তে সুপার 10-এ উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। প্রথম পর্বে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় হ্যামিল্টন মাসাকাজ্জার দল। ব্যাট হাতেও 3 ম্যাচে মাত্র 43 রান করেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অন্যদিকে 2014 সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে জাতীয় দলের দায়িত্ব নেন অজি কোচ ওয়াটমোর। তবে দলকে তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হোয়াটমোরের ডেপুটি হিসেবে কাজ করা অ্যান্টনি। এছাড়া বোর্ডের নির্বাচক প্যানেলেও এসেছে ব্যাপক রদবদল। এবার দেশের ফুটবলের খবর। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে কিছুটা উৎকণ্ঠায় আছে সহযোগী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। বাফুফের সঙ্গে এ বিষয়ে নিয়মিতই আলোচনায় বসছেন তারা। লিগের প্রস্তাবিত সূচি নিয়ে মঙ্গলবার ফেডারেশনে এক সভা করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 6টি ভেন্যুতে খেললে আমাদের কি কি এক্সপেন্ডিচার হবে, নেক্সট 1 উইকের মধ্যে তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এগ্রিমেন্ট একটা সাইন হবে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে আগ্রহী সাইফ পাওয়ারটেক। বছরে 4 কোটি টাকার বিনিময়ে 5 বছরের জন্য বিপিএল এর স্বত্ব কিনতে বাফুফের সঙ্গে তাদের আলোচনাও চলছে জোরে সোরেই। প্রতিদিনই প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। বড় পরিসরে প্রিমিয়ার লিগ আয়োজনের ঝক্কি ঝামেলা যে একেবারে কম নয়। যদি আমরা খেলাগুলোকে বিভিন্ন জেলাতে নিয়ে যাই, টিমগুলোকে যেতে হয়, টিমগুলোকে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলতে হয়। সবাইকে ঠিক রেখে করাটা একটু মনে হচ্ছে আরো চিন্তা করতে হবে, আমাদের একটু কাজ করতে হবে। যে ডিসেন্ট্রালাইজ করার কথা শুধু মুখে বললেই হবে না। এদিকে 15 জুলাই থেকে শুরু হতে যাওয়া বিপিএল এ ভেন্যুর সংখ্যা বাড়াতে চায় সহযোগী প্রতিষ্ঠানটি। পরিদর্শন ও যাচাই বাছাই করে সারা দেশে মোট 6টি ভেন্যু ঠিক করা হতে পারে বলে জানিয়েছেন সাইফ পাওয়ারটেকের এই কর্মকর্তা। হিসেবে তো 12টা হওয়া উচিত, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করে স্বাভাবিকভাবে 12টা কোনো বছরই সম্ভব হয়নি। এবছরও হয়তো আমরা 12টা মাথায় রাখছি না। এটাকে যদি কমিয়ে আনা যায় কিছুতে, যেন কমফোর্টেবল জোনে থাকে, 6টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। সহযোগী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের 5 জন এবং বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের 2 জন করে মোটামুটি 9 বা 10 জনের মতো একটি প্রতিনিধি দল ঢাকার বাইরের ভেন্যুগুলো পরিদর্শন করে 6 জুনের মধ্যে প্রতিবেদন তৈরি করবেন বলেও জানায় প্রতিষ্ঠানটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার প্রিমিয়ার লিগ হকির খবর। মোহাম্মদ ইরফানের হ্যাট্রিকে ওয়ান্ডারার্সকে গোল বন্যায় ভাসিয়েছে ফেভারিট আবাহনী লিমিটেড। মঙ্গলবার মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে লিগের একমাত্র ম্যাচে 9-3 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আকাশী নীল জার্সিধারীরা। এই জয়ে 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কোচ মাহবুব হারুনের দল। মেরিনার্সের সাথে ড্রয়ের পর লিগের আরেক বিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাথেও ড্র করেছিল আবাহনী। শিরোপার লড়াইয়ে থেকে সুপার লিগ নিশ্চিত করতে তাই অপেক্ষাকৃত দুর্বল দল ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ধানমন্ডি পাড়ার দলটির। ধারে ভারে এগিয়ে থেকে আবাহনী মাঠে নামে যেন গোল উৎসব করতেই ম্যাচের 13 মিনিটে শুরু। জাতীয় দলের স্ট্রাইকার রুম্মন সরকারের স্টিক থেকে আসে প্রথম গোল। এর 2 মিনিট পর পাকিস্তানি রিক্রুট শাফকাত রাসুল গোল করে লিডটাকে দ্বিগুণ করেন। 18 মিনিটে অবশ্য ওয়ান্ডারার্সের হয়ে ব্যবধান কমান খলিলুর রহমান। এর পরের সময়টুকু মাঠে মাহবুব হারুনের শিষ্যরা ওয়ান্ডারার্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো। 25 ও 42 মিনিটে আবাহনীর হয়ে জোড়া গোল করেন আরেক পাকিস্তানি শাকিল আব্বাসি। আর 45 মিনিটেও আবাহনীর হয়ে গোল করলেন শাকিল আব্বাসির স্বদেশী তৌশিক আরশাদ। ম্যাচে তখন আবাহনীর লিড 5-1 গোলের। 48 মিনিটে অবশ্য ওয়ান্ডারার্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভারতীয় খেলোয়াড় জসবিন্দর সিং। সেই গোলের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটে হাবুলের গোলে লিডটাকে 6-1-এ পরিণত করে ধানমন্ডি পাড়ার দল আবাহনী। আর শেষ দিকে জ্বলে ওঠেন সাবেক পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ ইরফান। 52, 57 ও 66 মিনিটে তার স্ট্রিকের লক্ষ্যভেদী শট ওয়ান্ডারার্সের গোলরক্ষক সাইজুদ্দিনকে পরাস্ত করে খুঁজে নেয় জালের ঠিকানা। মাঝে অবশ্য 63 মিনিটে জগজিৎ সিং ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল পরিশোধ করে শুধুমাত্র ব্যবধানই কমিয়েছেন মাত্র। শেষ পর্যন্ত 9-3 গোলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে অসীম রুম্মানরা। ম্যাচে আবাহনীর 9 গোলের মাঝে 7টিই করেছেন পাকিস্তানি খেলোয়াড়রা, আর ওয়ান্ডারার্সের 3 গোলের মাঝে 2টিই আসে ভারতীয় রিক্রুটদের স্টিক থেকে। তাই এই ম্যাচের মধ্য দিয়ে ঢাকার দর্শকরা কিছুটা হলেও উপভোগ করতে পেরেছে ভারত পাকিস্তান ম্যাচের বারুদ পোড়া আমেজ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এবার দাবা প্রসঙ্গ। দাবা ফেডারেশনের নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকের সমমনা দাবা পরিষদের পুরো প্যানেল। তবে নির্ধারিত সময়ের পর সম্মিলিত পরিষদ নিজেদের প্যানেল প্রত্যাহার করলেও তাদের প্রার্থীদের নাম ছিল ব্যালট পেপারে। এদিকে এমন বড় জয় দাবা ফেডারেশনের উন্নয়নে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন নির্বাচিতরা। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করতে থাকেন সারা দেশ থেকে আসা কাউন্সিলররা। সম্মিলিত পরিষদের পক্ষ থেকে নির্বাচন প্রত্যাহার করায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নির্বাচন কেন্দ্রে ছিল সমমনা পরিষদের প্রার্থীদের ভিড়। যদিও একদিন আগেই সম্মিলিত পরিষদের মুজিবুর রহমান হাওলাদারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের অংশগ্রহণ না করার বিষয়টি। তবে পরবর্তীতে আদালতের আদেশ মেনে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে মোট 95 জন ভোটারকে নিয়ে শুরু হয় ভোট গ্রহণ।
এদিকে শুরু থেকে নানা বিতর্ক থাকলেও ভোট দিতে আসা কাউন্সিলররা জানালেন সুষ্ঠুভাবেই ভোট দিতে পেরেছেন তারা। পাশাপাশি একপেশে নির্বাচনে নিজেদের অবস্থানের কথাও তুলে ধরেন তারা। তো সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আমিও নিজের ভোট এখানে প্রদান করলাম, আমার কাছে ভালো লেগেছে। নির্বাচনে একতরফা দুতরফা এটা বিশ্লেষণের বিষয় না। যারা জয়ী হলে দাবা ফেডারেশনে সুন্দর এবং সুষ্ঠুভাবে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন সেই ধরনের লোকই নির্বাচিত করা উচিত। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 95 জন কাউন্সিলরদের মধ্যে ভোট দিয়েছেন 79 জন, যেখানে নির্বাচনে সহসভাপতি পদে সাইফুল তারেক 79, তরফদার রুহুল আমিন 77, নাফিস শারাফাত 75 ও কে এম শহীদুল্লাহ 77 ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া শাহাবুদ্দিন শামীম 76 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এদিকে এমন জয়ে আনন্দিত সমমনা প্যানেলের বিজয়ীরা, আর তাই সব শত্রুতা ভুলে সবাই মিলে কাজ করার প্রতিজ্ঞা ছিল তাদের কণ্ঠে। দু একদিনের মধ্যে এটা আমরা বসবো, আমরা বসে যে সমস্ত গত বছরের প্রবলেম যেগুলো আছে এগুলোকে আগে আমরা পয়েন্ট আউট করবো যে কোথায় কি প্রবলেম আছে, সেটাকে কিন্তু আমরা আগে অ্যাড্রেস করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা নতুন প্ল্যান নিয়ে নামবো। আমাদের যে অলিম্পিয়াড টিম, অলিম্পিয়াড সেপ্টেম্বরে, এখন জুন মাস চলে আসতেছে, রোজা চলে আসতেছে, একটা ট্রেনিং এর ব্যবস্থা করা। প্লেয়াররা খেলতে গেলেই তো হবে না, প্লেয়ারদের একটা প্রশিক্ষণের ব্যাপার। অতীতের 4 বছরের অভিজ্ঞতাটা কাজে লাগাবো। এখন নির্বাচন শেষ, আমার শত্রু মিত্র নাই, সবাই ফ্রেন্ড, আমরা দাবার সংগঠক, সবাই নিয়ে কাজ করবো। শীঘ্রই ফেডারেশনের দায়িত্বভার গ্রহণ করবে বলে জানিয়েছেন বিজয়ী প্যানেলের সদস্যরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, ইউরোর প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল স্বাগতিক ফ্রান্স। ক্যামেরুনকে 3-2 গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। এবার আর্চারির খবর। আর্চারি ফেডারেশনের তত্ত্বাবধানে রিও অলিম্পিকের জন্য প্রাথমিক ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন 4 তীরন্দাজ। প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ভারতীয় কোচ নিশীথ দাস। বিদেশি কোচের অধীনে নতুন করে সব ঝালিয়ে নিচ্ছেন তীরন্দাজরা। তবে স্কোরিং এবং পয়েন্টে সেরা 2 জন খেলবেন রিও অলিম্পিকের বাছাই পর্বে। ক্যাম্পে ওদের পারফরমেন্সে খুশি কোচ। তবে অলিম্পিকের আগে কোনো বিদেশি টুর্নামেন্ট খেলতে না পারলেও প্রস্তুতিটা আরো ভালো হতো বলে জানালেন তীরন্দাজরা। প্রখর দৃষ্টিশক্তি আর দৃঢ়চেতা মনোবল, প্রাচীন খেলা আর্চারির এটাই প্রধান হাতিয়ার। শেষ মুহূর্তের সামান্য ভুলই গড়ে দেয় পার্থক্য। 1 পয়েন্ট খোয়ালেই বদলে যায় শীর্ষস্থান, নেমে আসে আউট অফ পজিশনে। আন্তর্জাতিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে এমন দোলাচলে থাকায় অর্জনটা হাত ফসকে বেরিয়ে গেছে কয়েকবার। তাই রিও অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আবারও মাথাচাড়া দিচ্ছে সেই পুরনো আফসোস। অলিম্পিকের মূল পর্বে এখনো খেলেনি বাংলার কোনো আর্চার। বাছাই পর্বে অংশ নেয় সর্বোচ্চ অর্জন। সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদকহীন আর্চাররা। তবে এবার আশার ফুলঝুরি ফোটাচ্ছেন তারা। ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ নিলেও অলিম্পিকে যাবার আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে না পারায় হতাশ তীরন্দাজরা। গেমগুলো খুব কম হয়ে যায়, দেখা যায় বছরে 2-1টা গেম খেলি। আর যারা আপনার অলিম্পিকে বা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে ভালো রেজাল্ট করে তাদেরকে দেখা যায় বছরে 4টা 5টা 6টা গেমে অ্যাটেন্ড করে। বাইরে কোনো ক্যাম্পে বিদেশি প্লেয়ারদের সাথে ক্যাম্পে পাঠাই বা আমরা যদি কোনো টুর্নামেন্ট করতে পারি এর ভিতরে, তাহলে অনেক ভালো হবে আমার দিক থেকে, যে আমি কোন পজিশনে আছি, কেমন আমার স্কোর হচ্ছে, এটা আমি জানতে পারবো। আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2014 সালে স্বর্ণপদক জেতেন সুজন। র্যাঙ্কিং এও রয়েছেন ভালো অবস্থানে। তাই ভিন্ন কিছু করার প্রত্যয় সুজনের কণ্ঠে। হার্ড প্র্যাকটিস এখনো করতেছি, যেহেতু অলিম্পিকের ক্যাম্পিং এ আছি। আবহাওয়া অনুকূলে থাকে সেরকম মারতে পারি প্র্যাকটিসের, যেটা ইনশাল্লাহ হয়তো বা রেজাল্ট থাকবে। তীরন্দাজদের সামর্থ্যের উপর ভরসা রাখছেন কোচ, তাই ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিলেন এই ভারতীয়। তাদের স্কোর অনেক বেটার, প্রায় ইন্টারন্যাশনাল লেভেলের স্কোর তারা মারছে, কন্টিনিউয়াস ভালো রেজাল্ট করছে। হ্যাপি বলতে আমরা ফার্স্ট কোয়ালিফিকেশনে আমরা ওখানে অ্যাটেন্ড করব আর কোয়ালিফাই করব, এটাই আমাদের ফার্স্ট টার্গেট। নেক্সট যদি ম্যাচগুলো কন্টিনিউয়াস জিততে পারি তো আমরা ভালো রেজাল্ট করব। সব ভালো যার শেষ ভালো তার, এই প্রবাদটা কাজে রূপান্তর হলেই মিলবে সাফল্য। কারণ তীরে এসেই যে তরি ডোবে বাংলার আর্চারদের। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। ইউরোকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ রয় হডসন। দলে ডাক পেয়েছেন তরুণ মার্কাস রাশফোর্ড ও ড্যানিয়েল স্টারিস। বাদ পড়েছেন ড্রিঙ্কওয়াটার। দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও। দলে অভিজ্ঞদের সঙ্গে আছেন নবীন রাও। এদিকে চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কোচ জোয়াকিম লো। 23 সদস্যের দল থেকে বাদ পড়েছেন মার্কস রিউস। তবে ফিরেছেন অধিনায়ক বাস্তিয়ান সোয়ানস্টাইগার। এসব খবরের সঙ্গে ফুটবল দুনিয়ার আরো কিছু খবর নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন।
10 জন শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরোর জন্য এরই মধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে ইনজুরি ও ফর্মহীনতার কারণে তারকা ফুটবলারদের অনেককেই রাখতে হচ্ছে স্কোয়াডের বাইরে। ডেল বস্কের এবারে দলে ডাক পেয়েছেন আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন। বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকে কোচের আস্থার প্রতিদান দিয়ে চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই করে নিয়েছেন হেক্টর। ড্যানি কারভাহালের ইনজুরিও কপাল খুলে দিয়েছে তার। ডেল বস্কের দলে আরও আছেন ইকার ক্যাসিয়াস, ডেভিড ডেহিয়া, জেরার্ড পিকে, জর্ডি আলবা, ব্রুনো, সার্জিও বুস্কেটস, ইনিয়েস্তা, থিয়াগো, ডেভিড সিলভা, পেদ্রো ফ্যাব্রিগাসের মতো তারকা ফুটবলাররা। এবারে ইউরোতে ডি গ্রুপে স্পেনের সঙ্গে আরও আছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়া। এদিকে ইউরোকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ রয় হডসন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে রূপকথা রচনা করে শিরোপা জিতেছে লিস্টার সিটি, তাই হডসনের দলে আছেন লিস্টার সিটির জেমি ভার্ডির মতো তারকারা। তবে বাদ পড়েছেন ড্যানি ড্রিঙ্কওয়াটার। এছাড়া ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কুস রাশফোর্ড, লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ, অভিজ্ঞ ওয়েন রুনি, হ্যারিকেন সহ আরও অনেকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফ্যাবিয়ান ডেলফ। গেল সপ্তাহে ডাচ কোচ ভ্যান হালকে সরিয়ে তার জায়গায় কোচ হয়ে এসেছেন হোসে মরিনহো। ফার্গুসন পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডকে সাফল্যের ধারায় আনার গুরুদায়িত্ব এখন দ্য স্পেশাল ওয়ানের হাতে। আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলদের নিয়ে কাজ শুরু করার আগে ক্লাব পরিদর্শন করেছেন মরিনহো। এ সময় মরিনহো ক্লাবের জিম, অনুশীলনের ভেন্যু ও খাবার ঘর সহ সব জায়গা ঘুরে দেখেন। এদিকে ডিয়েগো কস্তাকে অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরিয়ে আনার জন্য ক্লাব কর্তৃপক্ষকে কঠোর হুমকি দিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। বারবার অনুরোধ সত্ত্বেও কস্তাকে ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেয়নি রোজি ব্লাঙ্কোসরা। এবার তাই উপায় না পেয়ে ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন যদি কস্তাকে ফিরিয়ে আনা না হয় তবে নিজেই অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে দিবেন। 2013-14 মৌসুমে অ্যাথলেটিকো লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কস্তার। এরপর চেলসিতে পাড়ি জমান এই স্ট্রাইকার। তবে সেখানে খুব ভালোভাবে নিজেকে মেরে ধরতে না পারায় আবারও অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরতে চান এই ফরওয়ার্ড। পারভিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে সন্ত্রাসী হামলা হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আয়োজক ফ্রান্স। মেগা এই ইভেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে তারা। নিয়মিত হচ্ছে নিরাপত্তা মহড়া। গেল বছরের নভেম্বরে প্যারিসের সন্ত্রাসী হামলায় নিহত হন 130 জন। তার কিছুদিন পর বেলজিয়ামের সন্ত্রাসী হামলায় নিহত হন 32 জন। এরপর থেকেই ফ্রান্সের জরুরি অবস্থা জারি আছে। আর ইউরোকে সামনে রেখে ফ্রান্সের প্যারিসেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10 লাখ দর্শক সমাগমের সম্ভাবনা আছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জানিয়েছে। পর্যটন কেন্দ্র, রেস্টুরেন্ট সহ শপিং মল জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে ইউরোকে সামনে রেখে নিরাপত্তা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাগতিক ফ্রান্স। 1 মাসব্যাপী এই ইভেন্টকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর প্রায় 1 লাখ সদস্য প্রস্তুত থাকবে। আগামী 10 জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের 15তম আসর। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল ফ্রান্স। সোমবার মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনকে 3-2 গোলে হারিয়েছে 1998 এর বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ফ্রান্সের জয়ের দিনে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সুইডেন। এবারের ইউরো নিঃসন্দেহে ফ্রান্সের কাছে বিশেষ গুরুত্বের, কেননা শিরোপা শোকেসে একটি বিশ্বকাপ ও 2টি ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট থাকলেও প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে ব্লুজরা যে শিরোপা হারায়। তাই ঘরের মাঠের এই আয়োজনটি দেশম শিষ্যদের প্রত্যাবর্তনের মঞ্চই বটে, যাতে অবশ্য হুগো লরিসরা আত্মবিশ্বাস খুঁজছে সাম্প্রতিক সময়ে খেলা প্রীতি ম্যাচগুলোতে পাওয়া জয় থেকে। 10 জুন রোমান ফরাসিদের এগিয়ে যাওয়ার এই মুহূর্ত স্থায়ী হয়। খেলার 41 মিনিটে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ক্যামেরুন ম্যাচে সমতায় ফেরে 88 মিনিটে। 2-2 গোলে যখন ড্রয়ের সংখ্যায় ফ্রান্স, তখন দলের জন্য ত্রাতা হয়ে আসেন দিমিত্রি পেইট। এই ওয়েস্ট হ্যাম লিওনেল মেসির কর ফাঁকি দেওয়ার মামলা শুনানি শুরু হয়েছে। তবে প্রথম দিনে শুনানিতে উপস্থিত ছিলেন না আর্জেন্টাইন ফুটবলার মেসি। মেসি না থাকলেও তার বাবা হোর্হে হোরাসিও মেসি উপস্থিত ছিলেন আদালতে। 2007 থেকে 2009 সালের মধ্যে লিওনেল মেসি ও তার বাবা 42 লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগে আনা হয়। স্পেনের আইনজীবীরা অভিযোগ করেন ভুয়া কিছু কোম্পানির কাগজের ভিত্তিতে এই বিশাল অঙ্কের কর ফাঁকি দেন তারা। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন মেসি ও তার বাবা। আগামী 2রা জুন শেষ হবে কর ফাঁকি মামলার শুনানি। দোষী প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি জেলও হতে পারে মেসিকে।
গেল শনিবার আর্জেন্টিনার হয়ে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে পিঠে চোট পাওয়ার কারণেই শুনানির প্রথম দিন আদালতে যেতে পারেননি মেসি। তবে 3 দিনের শুনানির শেষ দিনে মেসি আদালতে হাজির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী 6 জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। সে ম্যাচে মেসিকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আনসার। মোট 7টি স্বর্ণ পায় আনসার, আর আসরে রানার্স আপ হয়েছে বসুন্ধরা গ্রুপ তাইকোয়ান্দো দল। অষ্টম জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে 160 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সার্ভিসেস দল ছাড়াও বেশ কিছু জেলা দলও অংশ নেন এই টুর্নামেন্টে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসক ও ফিজিও রিপোর্টের উপর নির্ভর করছে মুস্তাফিজের কাউন্টিতে খেলার অনুমতি, জানালো বিসিবি। ঢাকার পর যশোরেও সম্বর্ধনা পেলেন কাটার মাস্টার। বুধবার প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। গাজী গ্রুপ মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বরের। কলাবাগান সিএ খেলবে সিসিএস এর সঙ্গে। ইউরোকে সামনে রেখে ইংল্যান্ড, স্পেন ও জার্মানির 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। জঙ্গি হামলার আশঙ্কায় আগাম সতর্কতা যুক্তরাষ্ট্রের। এবং প্রিমিয়ার লিগ হকিতে ইরফানের হ্যাট্রিকে ওয়ান্ডারার্সকে 9-3 গোলে হারালো আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে আকাশী নীলরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।